আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি যেমন বিভৎস তেমনি ভয়াবহ ঘটনা। ঘটনাটি বেশ কয়েক বছর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। সাংবাদিকের কাছে একজন ডোম ঘটনাটি বলেছিল। আমি তার ভাষায় ঘটনাটি তুলে ধরলাম। আমি যখন ডোমের চাকরি পেলাম তখন অনেকেই বারণ করেছিল ডোমের চাকরি না করতে, কিন্তু আমি ছিলাম খুব সাহসী লোক আর বয়সে জোয়ান। মানুষের কথায় কি আর চাকরি ছাড়া যায়, তাও আবার সরকারি চাকরি। আমি কাজে সময় মতো যোগ দিলাম। প্রথম দিনে শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে। দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায়। আমি ভেবেছিলাম পচা গন্ধ ভুলে থাকতেই বুঝি ওরা মদ খায়। আমি এ কথা ওদের কাছে বলাতে ওরা হাসলো আর আমায় বলল, কেন মদ খায় আস্তে আস্তে নিজেই বুঝে যাবে। আমরা ডোম সম্প্রদায়ের লোক হলেও আমি মদ খেতাম না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন রাতে আমার ডিউটি ছিল। আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল, রাতে আলো জ্বেলে রাখিস আর রাতের লাশ ঘরে ঢুকিস না। যাই হোক, আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম। যে ঘরে লাশ রাখা থাকে সেখানটা একটু উঁকি দিয়ে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জ্বেলে শুয়ে পড়লাম। সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না আর মনে কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল। একটু মনে হয় চোখটা লেগে এসেছিল। এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল। সাথে সাথে চারিদিকে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল আর সেই অসহ্য গরমে ঘেমে উঠলাম। না, আর পারা যায় না। এমন গরমে কি করে ঘুমানো যায়। কেন যে একটা পাখা আনলাম না ভেবেই নিজের উপরে রাগ হচ্ছিল। উঠে বসলাম। এমন সময় মনে হলো লাশ ঘরে কিসের যেন শব্দ হচ্ছে। ব্যাপারটা কি? কোনো শিয়াল কুকুর কি লাশ ঘরের আলগা জানালার ভেতর দিয়ে ঢুকে পড়লো লাশ খাওয়ার জন্য? এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাত ফেলে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাছ দিয়ে চাঁদের আবছা আলোয় ঘরটা আলোয় ভরে আছে। আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া 3 দিন আগের মরে ফুলে ওঠা বিভৎস এক মেয়ের লাশের কথা, যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে। তার চেহারা এতই বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে। কোমর পর্যন্ত কোকড়া চুল ছিল তার, আর ছড়িয়ে আছে মাথার চারপাশে। চোখ দুটি যেন কোটর ছেড়ে বেরিয়ে আসছে আর তার লাল জিহ্বা আধ হাত বেরিয়ে আছে। সেই সাথে 2 হাত দুটি উঁচু হয়ে আছে, যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে দিবে এখুনি। যে আমি কোনোদিন ভয় কি সেটা জানতাম না, আর মদ খাওয়া ছাড়াই লাশ কাটতাম অবলীলায়। সেই আমার মনে হলো বুকের হৃৎপিণ্ডটা যেন আমার গলার উপরে উঠে আছে। আমি দেখলাম সেই জানালার কাছে দাঁড়িয়ে আছে পিছন ফিরে, আর কোমর পর্যন্ত কোকড়া চুল সাদা কাপড়ের উপরে পিঠের উপরে ছড়িয়ে আছে। আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে পিছনে ফিরে দাঁড়ালো আর সেই ভয়াল চোখ দিয়ে আমার দিকে তাকালো। হাত দুটি উঁচু করে তুলে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো থপথপ করে, আর প্রতি পদক্ষেপের সঙ্গে সেই আধ হাত বেরিয়ে আসা জিভ দিয়ে টপ টপ করে রক্ত ঝরে পড়তে লাগলো। এই বিভৎস দৃশ্য একলা লাশ ঘরে আমাকে ভয় অবশ করে ফেললো। আমি যে চিৎকার করব কেন জানি না, তাও করতে পারছিলাম না। দৌড়ে পালাবো কিন্তু আমার পা অবশ হয়ে গেছে। সে এদিকে সমানে আমার দিকে এগিয়ে যাচ্ছে। আজ বুঝি আমার আর নিস্তার নেই। কি করব আমি? সেই ভয়াবহ রাতে আমি শুধু একজন জীবিত মানুষ, আর কেউ নেই যে এসে আমাকে বাঁচাবে। যখন সে প্রায় আমার কাছে চলে এলো তখন জান বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠলো। আমি প্রাণপণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড় দিলাম। উদ্দেশ্য লাশ ঘর থেকে যেভাবে হোক বাইরে বেরিয়ে আসা, কিন্তু ভীষণ ভয়ে তখন অন্ধকারে দিশেহারা, আর দরজা খুঁজে পাচ্ছিলাম না। এদিকে আমার পিছনে ক্রমাগত সেই থপথপ শব্দ শুনতে পাচ্ছি, যেন আজ আর আমার নিস্তার নেই সেই পিশাচিনীর হাত থেকে। এভাবে দৌড়াতে দৌড়াতে আমি আর স্নায়ু চাপ সহ্য করতে না পেরে জ্ঞান হারালাম। তারপরে কি ঘটেছিল আমার আর মনে নেই। পরদিন আমাকে জ্ঞান হারা দেখে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই আমার জ্ঞান ফেরে। তারপরে বেশ কিছুদিন আমি রাতের সেই ভয়াবহ দৃশ্যের কথা ভেবে ঘুমাতে পারতাম না। আজও সেই ঘটনা ভাবলে আমি ভয়ে শিউরে উঠি।